নমস্কার। যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইন এবং অফলাইন দু জায়গা থেকেই কিন্তু আপনারা জমা দিতে পারবেন। এবার যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন তারা অন্তত এই ভুলগুলি করবেন না, কারণ এই ভুলগুলি যদি করে ফেলেন তাহলে আপনার ফর্মটি হয়তো রিজেক্ট হলেও হতে পারে। আমি বলছি না রিজেক্ট হয়ে যাবে 100%, কিন্তু রিজেক্ট হয়ে গেলেও হয়ে যেতে পারে। এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে ইংরাজি বড় হাতের অক্ষরে সবকিছু পূরণ করুন। অবশ্যই এটা যখন ফিল আপ করবেন ফর্মটা ক্যাপিটাল লেটারে ইংরেজিতে সবকিছু ফিল আপ করবেন, নীল অথবা কালো কালিতে। এবার দেখুন অনেকে বলবেন আমি স্মলে লিখে ফেলেছি, কি করব? দেখুন বড় হাতের অক্ষরটা এই কারণেই নেওয়া হয়, যখন ফর্ম এন্ট্রি করা হবে তখন যাতে যারা ফর্ম এন্ট্রি করবেন তাদের বুঝতে সুবিধা হয়। ছোট হাতে লিখে ফেলে যে ফর্ম একদমই বাতিল হয়ে যাবে এটা আমি বলছি না, তবে যতটা সম্ভব ভুল ত্রুটি কম রাখার চেষ্টা করবেন। তারপর এখানে দেখুন বলা হয়েছে আপনার একটি ফটো এখানে পেস্ট করতে হবে, আর সাইন ইন আপার হোয়াইট পোর্শন। আর কোন দিকে সাইন করতে হবে? এখানে ধরুন আপনার ফটোটা পেস্ট হয়ে গেল, এই সাইজের একটা ফটো, আর সাইনটা করতে হবে এই উপরের অংশে আপার হোয়াইট পোর্শন। ফটো নিচের দিকে পেস্ট হচ্ছে, উপরে যে একটুখানি সাদা জায়গা থাকছে ওখানে সাইন করতে হবে। তবে আমি যেদিন ফর্ম জমা দিতে গিয়েছিলাম সেদিন দেখছি ম্যাক্সিমামই ফটোর উপর কোনো সই করছে না, ফটোর উপরের অংশেও সই করছে না, এবং যারা ফর্ম জমা নিচ্ছে তারা ওই জিনিসটা দেখছে না। এবার ফটোর উপর আপনি সই করলেন বা না করলেন ওটা মনে হয় না অতটা বেশি ইম্পর্টেন্ট, শুধুমাত্র তারা দেখছে ফর্মের সাথে সঠিক ডকুমেন্ট আপনি অ্যাটাচ করেছেন কিনা, ব্যাস এইটুকুই। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যে সমস্ত ক্যাম্পে দিচ্ছে অবশ্যই এই রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিকঠাক লিখবেন, এটা ভুল হয়ে গেলে কিন্তু ফর্ম বাতিল হতে পারে। তার সঙ্গে আধার নাম্বারটাও সঠিক লিখতে হবে, ভুল আধার নাম্বার দিলে হয়তো ডেটা ফ্যাচ হবে না, তাহলেও ফর্ম বাতিল হতে পারে। আর এখানে বলা হয়েছে বেনিফিশিয়ারি নেম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলবেন, ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ ধরুন বিবাহিত মহিলারা বিবাহের পর হয়তো শ্বশুরবাড়ির নামটা বা টাইটেলটা লিখে অভ্যস্ত। এটা মহিলাদের ক্ষেত্রেই বেশি ভুল হবে, পুরুষদের ক্ষেত্রে হয়তো হবে না, কারণ তারা সারা জীবনই এক নাম টাইটেল লিখে আসছে। এটা সবসময় মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী যে নামটা আছে সেটা লিখবেন। এখানে যদি আপনি ভুল লিখে দেন, মানে শ্বশুরবাড়ির টাইটেল লিখে দেন, তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার একটা চান্স আছে। ফোন নাম্বার যেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটাই দেবেন। ইমেল আইডি ম্যান্ডেটরি নয়, না দিলেও চলবে। জেন্ডার তো আর কিছু বলার নেই, ওটা এমন কিছু ম্যাটার করে না, তাও সঠিকটাই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আসছে ডেট অফ বার্থ। এটা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যে ডেট অফ বার্থ আছে সেটাই বসাবেন, কারণ ওই অনুযায়ী হয়তো ক্যালকুলেট করা হবে। আর 1/4/2026 অনুযায়ী কত বয়স সেটা এখানে বসাতে হবে। অনেকে যারা যেদিন ফর্ম জমা দিচ্ছে সেদিনকার বয়সটা বসিয়ে দিচ্ছে, সেটা করলে কিন্তু হবে না। 1/4/2026 অনুযায়ী যেটা বয়স সেটাই আপনাকে করতে হবে। গুগলে এজ ক্যালকুলেটর লিখে সার্চ করলেই বিভিন্ন রকম ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, সেখান থেকেই আপনারা কিন্তু বয়স ক্যালকুলেট করে বসাতে পারবেন। তারপর আপনার বাবা মা অথবা স্বামী স্ত্রীর নাম এখানে পুট করতে হবে। এখানে যদি ভুল হয়ে যায় বা বানান ভুল হয়ে যায় অতটা কিছু ম্যাটার করে না। চলে আসছি কাস্ট সার্টিফিকেটের কথা। এখানে যদি আপনি জেনারেল ব্যতীত অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কাস্ট সার্টিফিকেট নাম্বার পুট করতে হবে। এটাও ঠিকঠাক দেখে দেখে নির্ভুলভাবে লেখার চেষ্টা করবেন। যদি ভুলও হয়ে যায় তাহলে আপনাকে জেনারেল হিসাবে হয়তো ধরা হবে। তারপর চলে আসছে বৈবাহিক অবস্থা, এটাও খুব একটা ম্যাটার করছে না। চলে আসছে ঠিকানার অংশে। এখানে আপনার গ্রাম, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো আপনার যেটা বর্তমান ঠিকানা সেই অনুযায়ী পুট করবেন। অবশ্য যাদের বিবাহ হয়ে গেছে সেক্ষেত্রে তারা বর্তমানে যে ঠিকানায় আছে সেখানকার অ্যাড্রেসটাই ফিল করতে হবে। এরপর মাধ্যমিক বা সমতুল পরীক্ষার রোল নাম্বার আর কত সালে আপনি পাস করেছেন সেটা ফিল করবেন। এটাও সঠিকভাবে দেখে দেখে ফিল করবেন, কারণ আপনি ডকুমেন্টসে একরকম দিচ্ছেন, পাস করেছেন অন্য সময়, সেক্ষেত্রে এরকম মিসম্যাচ হলে কিন্তু ফর্ম বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনার শিক্ষাগত যোগ্যতা ম্যাক্সিমাম কত এই ঘরটায় আপনাকে পুট করতে হবে। তারপর চলে আসছে আপনার বর্তমান পেশা কি সেটা এই জায়গায় আপনাকে ফিল করতে হবে বা লিখতে হবে। এবার এই জায়গায় অনেকেই বলছেন আমরা সবাই আনএমপ্লয়েড লিখবো, অনেকে বলছেন লিখে দেবো বাংলায় বেকার। দেখুন ধরা যাক আপনার বয়স 35, আপনি ম্যারিড, আপনি বিবাহিত। এবার যখন আপনি কাস্ট সার্টিফিকেট কোনো জায়গা থেকে তুলতে যান সেখানে তো আপনি যদি বলেন আমি বেকার, আমার কোনো ইনকাম নেই, সেটা তো দেখা হয় না। পঞ্চায়েতে ভেরিফাই করা হয় আপনার পেশা কি আছে, কিছু না হলেও ফার্মার লিখতে হয়, না হলে লেবার লিখতে হয়। তাই আপনার যদি বয়স 35 থেকে 40 বছরের মধ্যে হয় এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো কিছুই পেশা নেই, এটা কিন্তু একটু বেমানান দেখাচ্ছে, তাই নয় কি? সেই জন্য যদি আপনি লেবার হয়ে থাকেন সেটা আপনি এখানে লিখতে পারেন। কেউ হয়তো টিউশন পড়ান, সেটাও কিন্তু তার পার্মানেন্ট পেশা নয়, টিউশন আজ আছে কাল নেই, আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি। যদি মনে করেন আনএমপ্লয়েড লিখবেন সেটাও লিখতে পারেন, বাদবাকি আপনাদের ইচ্ছে। আর ব্যাংকের নাম অবশ্যই সঠিকভাবে লিখবেন। যদিও আপনি বলতে পারেন আমি সঠিক তো ডকুমেন্টস জমা দিচ্ছি, ব্যাংকের নাম যদি ভুল হয়ে যায় বা অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয়ে যায় কি করব? দেখুন যারা ইনপুট করবেন আর কি এই সমস্ত ডিটেলগুলো, মানে ডেটাগুলো পুট করবেন অনলাইনে, তারা হয়তো আপনার জেরক্স কপি মিলিয়ে দেখবেন, আপনি এটা যেটা লিখেছেন সেটাই হয়তো এখানে পুট করে দেবে। তাই এখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি অন্য কোনো রাজ্য সরকারের শিক্ষাগত বৃত্তি ছাড়া অন্য কোনো সুবিধা পান কিনা। এবার অনেকে বলবেন আমি হয়তো লক্ষ্মী ভান্ডার পাই কিন্তু এটা আমি উল্লেখ করবো না, আমি হয়তো কৃষক বন্ধু পাই এটা আমি উল্লেখ করবো না, আমি সরাসরি নো করে দেবো। এক্ষেত্রে আপনার ফর্ম যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু বাতিল হলেও হয়ে যেতে পারে। পরবর্তীকালে আপনি ভুল তথ্য দিয়েছেন বলে আপনাকে হয়তো ডাকাও হতে পারে, তাই এটা আমি করতে বারণ করবো। এরপর এখানে একটি ঘোষণাপত্র আছে যেখানে আপনি নিশ্চিত করছেন আমি যে তথ্যগুলো দিয়েছি সবগুলো ঠিকঠাকই আছে, আমি কোনো ভুল তথ্য দিইনি। আর নিচের দিকে আপনার সই হবে আর এখানে ডেটটা হবে, আর এই নিচের অংশটা আপনাকে কেটে ফেরত দেওয়া হবে। এখানে আপনার ফোন নাম্বার, আধার নাম্বার এগুলো লিখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই লিখছে না, শুধু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিচ্ছে, বা যেখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে না তারা হয়তো নিচে যারা ফর্ম জমা নিচ্ছে আর কি নিচের এই অংশটা কেটে ফেরত দিচ্ছে। তাই এখানে যদি আপনি কিছু ভুল লিখেও ফেলেন কোনো অসুবিধা নেই, কারণ এই নিচের অংশটা কিন্তু আপনার কাছেই থাকবে। এবং অবশ্যই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এখানে যে 6টা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, জেনারেল হলে 5টা, এই ডকুমেন্টসগুলো অবশ্যই সঠিকভাবে জমা করবেন আর নিচে অবশ্যই সই করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কোন জিনিসগুলো যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। দেখুন আমি সরকারের লোক নই, আমি ফর্ম এন্ট্রিও করবো না, সরকারের কাছ থেকে আমাকেও কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়া হয়নি যে এগুলো ভুল হয়ে গেলে এগুলো বাতিল করে দেওয়া হবে। যেহেতু এগুলো খুবই সেন্সিটিভ জিনিস সেই জন্য আমি বলবো এগুলো সঠিকভাবে ফিল আপ করার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।